গাজা সিটির বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের। হামলায় নিহত আরও অর্ধশত। গণহত্যায় মার্কিন সহায়তার অভিযোগ তুলে সিনেটে 2 সেনার প্রতিবাদ। প্যারিসে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে 30 পশ্চিমা নেতার বৈঠক। নিরাপদ অঞ্চল গঠনে জোর। পাল্টা হুঁশিয়ারি মস্কোর। সেনা মোতায়েনের প্রতিশ্রুতি প্রত্যাখ্যান। রুশ জ্বালানি কেনা বন্ধ করে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে চুক্তি করবে ভারত, দাবি মার্কিন বাণিজ্য মন্ত্রীর। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাচ্ছেন না মোদি। যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা উত্তেজনা, এবার পুয়ের্তো রিকোর ঘাঁটিতে যুদ্ধবিমান পাঠাচ্ছেন ট্রাম্প। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবে মার্কিন সেনারা। এবং কর ফাঁকির অভিযোগ স্বীকারের কয়েকদিনের মাথায় ব্রিটিশ উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ। দায়িত্ব পেলেন পররাষ্ট্রমন্ত্রী। সরকারের মন্ত্রিসভায় বড় রদবদল। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। গাজা সিটি থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ঘনবসতিপূর্ণ অঞ্চলে দখলদার সেনাদের বিমান হামলায় একদিনে প্রাণ গেছে আরও অর্ধশত ফিলিস্তিনির। এদিকে 2 ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস। তাদের শহরের বিভিন্ন রাস্তায় গাড়িতে করে ঘোরানো হয়। বিশ্লেষকরা বলছেন, জিম্মির ভিডিও প্রকাশ করে ইসরায়েলি জনগণের মাধ্যমে নেতানিয়াহু সরকারের ওপর অভিযান বন্ধে চাপ বাড়াতে চাইছে হামাস। অবরুদ্ধ গাজার ঘনবসতিপূর্ণ একটি অঞ্চলে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ধুলোয় মিশে যায় 2টি বহুতল ভবন। এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় নেতানিয়াহু বাহিনীর বর্বর হামলায় একদিনেই নিহত হয় অর্ধশতাধিক ফিলিস্তিনি। এমনকি ত্রাণ আনতে গিয়েও রেহাই পাচ্ছেন না কেউ। চলমান হামলার মধ্যে স্থানীয় সময় শুক্রবার ইসরায়েলি জিম্মিদের ভিডিও প্রকাশ করে হামাস। 3.5 মিনিটের ভিডিওটিতে দেখা যায় ইসরায়েলের সামরিক অভিযান থেকে বাঁচার জন্য অনুনয় করছেন গাই গিলবোয়া দালাল নামের এক ইসরায়েলি বন্দী। এ সময় তিনি জানান, আরও বেশ কয়েকজন বন্দীর সঙ্গে আটকে রাখা হয়েছে তাকে। 2023 সালের অক্টোবরে হামাস 251 জনকে অপহরণ করে, যাদের মধ্যে বর্তমানে 20 জন বেঁচে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আন্তর্জাতিক কূটনীতিক পর্যায়েও চাপ বাড়ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া আন্তর্জাতিকভাবে জটিলতা বাড়াবে এবং যুদ্ধবিরতি কঠিন হয়ে পড়বে। তবু ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া ও বেলজিয়াম এই মাসে জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে, যা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সহায়তায় গাজায় গণহত্যা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন যুদ্ধফেরত 2 মার্কিন সেনা। সিনেটে রাষ্ট্রদূত মনোনয়নের আলোচনার মধ্যেই প্রতিবাদ করেন তারা। পরে ক্যাপিটাল পুলিশ সেনা 2 কর্মকর্তাকে জোর করে বের করে নিয়ে যান। স্থানীয় সময় বৃহস্পতিবার এভাবেই মার্কিন সিনেট থেকে যুদ্ধফেরত 2 মার্কিন সেনাকে জোর করে বের করেন ক্যাপিটল পুলিশের সদস্যরা। এদের মধ্যে একজন সাবেক সেনা গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অ্যান্থনি আগুইলার, আরেকজন গোয়েন্দা কর্মকর্তা জোসেফাইন গিলবেউ। এর আগে রাষ্ট্রদূত মনোনয়নের বিষয়ে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির শুনানির সময় দাঁড়িয়ে গাজায় গণহত্যায় মার্কিনদের জড়িত থাকার নিন্দা জানান 2 কর্মকর্তাই। এমন বক্তব্যে তাদেরকে জেলে পাঠানো উচিত বলে মন্তব্য করেন কমিটির চেয়ারম্যান। আগুইলার জানান, তিনি আগে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF এর সঙ্গে কাজ করতেন। বলেন, সংস্থাটির খাদ্য বিতরণ কেন্দ্রগুলো পরিকল্পিত মৃত্যু ফাঁদ। আগুইলারের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সামরিক ঠিকাদারদের সঙ্গে সমন্বিতভাবে খাদ্যের সন্ধানে যাওয়া ফিলিস্তিনিদের উপর প্রাণঘাতী অভিযান চালায় ইসরায়েল। একটি হৃদয় বিদারক দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে বলেন, আমির নামে এক শিশু খাবার পেয়ে তাকে ধন্যবাদ জানানোর কিছুক্ষণ পরেই গুলিবিদ্ধ হয়। এ সময় গাজায় গণহত্যায় যুক্তরাষ্ট্র অর্থায়ন করছে উল্লেখ করে প্রতিবাদ জানান তিনি। এছাড়া জোসেফাইন গিলবেউ গাজায় গণহত্যা এবং জাতিগত নির্মূলের কথা জানিয়ে বলেন, মার্কিনরা শিশু হত্যার সঙ্গেও জড়িত। সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক চেয়ারম্যান জেমস রিশ এতে তীব্র প্রতিক্রিয়া জানান। তাদের জেলে পাঠানোর আহ্বান জানান তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। প্যারিসে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে বসেছিলেন প্রায় 30 জন পশ্চিমা শীর্ষ নেতা। আলোচনায় শুধু যুদ্ধ পরবর্তী সামরিক সহযোগিতায় নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করতে বহুমাত্রিক কৌশল নিয়ে তোলা হয় নানা প্রস্তাব।
বিশেষ গুরুত্ব পায় একটি নিরস্ত্রকৃত বাফার জোন গঠনের ভাবনা, যেখানে ন্যাটোভুক্ত দেশগুলোর পাশাপাশি সৌদি আরব ও বাংলাদেশকেও শান্তিরক্ষী ভূমিকায় দেখা যেতে পারে। তবে মস্কোর পাল্টা হুমকি ও প্রভাব বিস্তারের দাবি কূটনৈতিক সমাধানকে করেছে আরও জটিল। আর যুদ্ধ চলমান থাকায় ইউক্রেনের নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে কাটছে না অনিশ্চয়তা। ফ্রান্সের রাজধানী প্যারিসে বৈঠকে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পশ্চিমা বিশ্বের প্রায় ৩০ জন শীর্ষ নেতা। বৈঠকের মূল লক্ষ্য যুদ্ধবিরতির পর ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা কিভাবে টিকিয়ে রাখা যায় সে বিষয়ে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চয়তার পরিকল্পনা তৈরি করা। আলোচনায় উঠে আসে কেবল সামরিক সহযোগিতা নয়, যুদ্ধ পরবর্তী স্থিতিশীলতার জন্য বহুমাত্রিক কৌশল। যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য নেতৃত্বের ভূমিকায় দেখা গেলেও ইউরোপীয় শক্তিগুলো চাইছে একটি নিরস্ত্রকৃত বাফার জোন। এই নিরাপত্তা কাঠামোয় সৌদি আরব, বাংলাদেশ সহ ন্যাটোভুক্ত নয় এমন দেশগুলোকে শান্তিরক্ষী হিসেবে যুক্ত করার চিন্তাভাবনাও করা হচ্ছে। এর মধ্য দিয়ে রাশিয়ার নতুন আগ্রাসন ঠেকানোর পরিকল্পনা করা হচ্ছে। তবে এ প্রচেষ্টার মধ্যেই দেখা দিচ্ছে নানা জটিলতা। মস্কো স্পষ্ট জানিয়েছে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোয় তাদের প্রভাব থাকতে হবে। একই সঙ্গে পশ্চিমা সৈন্যরা ইউক্রেনের মাটিতে প্রবেশ করলে সরাসরি হামলার হুমকিও দিয়েছে রাশিয়া। এতে কূটনৈতিক সমাধান এগিয়ে নেয়ার পাশাপাশি বাড়ছে নতুন এক সামরিক উত্তেজনার ঝুঁকি। বিশ্লেষকদের মতে ইউক্রেনের দীর্ঘস্থায়ী নিরাপত্তা নির্ভর করছে ইউরোপীয় শক্তিগুলোর ঐক্যবদ্ধ অবস্থান ও কার্যকর প্রতিশ্রুতির ওপর। আলোচনায় নানা বিকল্প উঠে এলেও যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত শান্তি ও নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েই যাচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করে আগামী 2-1 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে ভারত বাণিজ্য চুক্তি করবে বলে দাবি করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী। যুক্তরাষ্ট্রকে সমর্থন না করলে দেশটিতে ভারতীয় পণ্য রপ্তানিতে নয়াদিল্লিকে 50% শুল্ক দিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এর আগে ভারত রাশিয়া চীনকে নিয়ে বিদ্রূপ করলেও নয়াদিল্লিকে ওয়াশিংটনের বিশেষ বন্ধু বলেও আখ্যা দেন ট্রাম্প। তার এই বক্তব্যের জেরে দেশ দুটি সক্রিয়ভাবে আলোচনায় যুক্ত আছে বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। শুল্কারোপ নিয়ে যুক্তরাষ্ট্র ভারত কথার লড়াই আরও তীব্র হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্ধকারে নিমজ্জিত চীনের কাছে যুক্তরাষ্ট্র ভারত রাশিয়াকে হারিয়েছে বলে ব্যঙ্গ করেন ট্রাম্প। এ সময় বিদ্রূপ করে 3 দেশের সাফল্যও কামনা করেন তিনি। বিদ্রূপ করলেও ভারতকে যুক্তরাষ্ট্রের বিশেষ বন্ধু বলেও অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। দুদেশের সম্পর্ক ইতিবাচক আছে বলেও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের এই বক্তব্যকে ইতিবাচক বলে এক্সে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্প ও মোদীর ব্যক্তিগত সম্পর্ক সবসময় ভালো বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। দুই দেশ এখনও সক্রিয়ভাবে আলোচনায় যুক্ত বলেও ইঙ্গিত দেন তিনি। এদিকে উল্টো সুর শোনা যায় মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের কণ্ঠে। শনিবার সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন ভারত আগামী 1-2 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে বাণিজ্য চুক্তি করবে। যুক্তরাষ্ট্রকে সমর্থন না করলে দেশটিতে ভারতীয় পণ্য রপ্তানিতে 50% শুল্ক দিতে হবে বলে নয়াদিল্লির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন বাণিজ্যমন্ত্রী। ভারত চীন রাশিয়াকে নিয়ে ট্রাম্পের বিদ্রূপের পরই নয়াদিল্লি নিয়ে এ মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। রাইসা জান্নাত, সময় সংবাদ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরিবর্তে প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার প্রকাশিত সংশোধিত প্রাথমিক বক্তব্যের তালিকায় এ তথ্য দেওয়া হয়েছে। আগামী 9 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশন। তবে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক চলবে 23 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত। প্রচলিত নিয়ম অনুযায়ী প্রথম বক্তা থাকবেন ব্রাজিল থেকে। এরপর বক্তব্য রাখবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে বক্তব্য রাখবেন না ভারতের প্রধানমন্ত্রী মোদী। তার পরিবর্তে 27 সেপ্টেম্বর সাধারণ বিতর্কে বক্তব্য রাখবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার জেরে এবার পুয়ের্তো রিকোর মার্কিন ঘাঁটিতে যুদ্ধ বিমান পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যম বলছেন দেশটিতে হামলার পরিকল্পনা আছে তার। মার্কিন যুদ্ধজাহাজের কাছ দিয়ে আবারও ভেনেজুয়েলার সামরিক বিমান উড়ে গেলে যুক্তরাষ্ট্রের সেনারা পরিস্থিতি অনুযায়ী যে কোনো পদক্ষেপ নিতে পারবেন বলে জানান ট্রাম্প। এদিকে মার্কিন হামলার আশঙ্কায় বেসামরিক নাগরিকদের নিয়ে গঠিত মিলিশিয়া বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে শুরু করেছে ভেনেজুয়েলা।
ভেনিজুয়েলা উপকূলের কাছে মার্কিন রণতরী মোতায়েনের জেরে ওয়াশিংটন ডিসি ও কারাকাস উত্তেজনা বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় বেসামরিক নাগরিকদের নিয়ে গঠিত মিলিশিয়া বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে শুরু করেছে মাদুরো সরকার। শত্রুকে প্রতিহত করতে সামরিক প্রশিক্ষণও জোরদার করা হয়েছে। উপকূল ও সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে টহল। ভেনিজুয়েলা সরকারকে জোর করে উৎখাতের পরিকল্পনা থেকে সরে আসতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দুদেশের মধ্যে সংঘাত দেখা দিলে গোটা অঞ্চলে নেতিবাচক প্রভাব পড়বে বলেও শঙ্কা তার। যুক্তরাষ্ট্র মিথ্যা অভিযোগ তুলে ভেনিজুয়েলায় বড় ধরনের ধ্বংসযজ্ঞের পরিকল্পনা করছে, যেমনটা তারা ইরাকে করেছে। এখানে হামলা হলে তা ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের শান্তিও বিনষ্ট করবে। তবে মাদুরো সরকারকে উৎখাত পরিকল্পনার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, মাদক চোরাচালান বন্ধই ওয়াশিংটনের লক্ষ্য। যদিও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে আবারও কারচুপির অভিযোগ তোলেন তিনি। ভেনিজুয়েলা থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের মাদক আসে যুক্তরাষ্ট্রে। আমরা কোনোভাবে চাই না মার্কিনদের কেউ মাদক আসক্ত হোক বা মারা যাক। তাই মাদক চোরাচালান রুখতে জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্যারিবীয় সাগরে মার্কিন যুদ্ধজাহাজের কাছ দিয়ে ভেনিজুয়েলার সামরিক বিমান উড়ে যাওয়া নিয়েও হুঁশিয়ারি উচ্চারণ করেন ট্রাম্প। বলেন, আবারও এ ধরনের কিছু ঘটলে পরিস্থিতি অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেয়া আছে মার্কিন সেনাদের। এদিকে সাগরে রণতরী মোতায়েনের পর এবার পুয়ের্তো রিকোর মার্কিন ঘাঁটিতে F-35 যুদ্ধবিমান পাঠানোর নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, পাচারকারী দলগুলোকে ধরতে ভেনিজুয়েলার অভ্যন্তরে হামলা চালানোর কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় হুন্দাই মেটা প্ল্যান্টে অভিবাসী বিরোধী অভিযানে 475 কর্মী আটক, বেশিরভাগই দক্ষিণ কোরিয়ার। নিরাপত্তা নিয়ে উদ্বেগ। করফাঙ্কির অভিযোগ স্বীকারের কয়েকদিনের মাথায় পদত্যাগ করেছেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার। নতুন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। মাত্র 14 মাসে মন্ত্রিসভা থেকে 9 জন মন্ত্রী প্রতিমন্ত্রী সরে দাঁড়ানোয় লেবার সরকারের অবস্থান নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, আর কতটা অস্থিরতার মুখে পড়তে যাচ্ছে কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। ব্রিটেনের রাজনীতিতে যেন একের পর এক নতুন মোড়। সর্বশেষ ধাক্কায় ভেসে গেলেন উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার। উপপ্রধানমন্ত্রীর পাশাপাশি গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন অ্যাঞ্জেলা রেইনার। তার বিরুদ্ধে অভিযোগ, ইংল্যান্ডের হোভ এলাকায় দ্বিতীয় বাড়ি কেনার সময় প্রায় 40,000 পাউন্ড স্টাম্প ডিউটি কম পরিশোধ করেছিলেন তিনি। প্রধানমন্ত্রীর নৈতিক মানদণ্ড বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের তদন্তে ধরা পড়ে কর ফাঁকির অনিয়ম। এরপরেই পদত্যাগের ঘোষণা দেন অ্যাঞ্জেলার পদত্যাগে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, সরকারের জন্য অ্যাঞ্জেলার অবদান ছিল অমূল্য। তবে বিরোধী দল কনজারভেটিভ ও রিফর্ম ইউকে বলছে, একের পর এক মন্ত্রীর পদত্যাগ লেবার সরকারের নৈতিক দুর্বলতা ও প্রশাসনিক অস্থিরতার প্রমাণ। অ্যাঞ্জেলার পদত্যাগের পর মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ডেভিড ল্যামি নতুন উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। এছাড়া ইয়েভেট কুপারকে করা হয়েছে নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং শাবানা মাহমুদ হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এখন পর্যন্ত 9 জন মন্ত্রী প্রতিমন্ত্রী সরে দাঁড়িয়েছেন কিয়ার স্টারমারের মন্ত্রিসভা থেকে। এর মধ্যে রয়েছেন 2 বাংলাদেশি বংশোদ্ভূত মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও রোশনা আরা আলীও। এত অল্প সময়ে এত বেশি মন্ত্রী পদত্যাগ করায় জনমনে তৈরি হচ্ছে সংশয়। তবে স্টারমার সরকারের দাবি, এটি আসলে দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চর্চারই প্রতিফলন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার হুন্দাই মেটা প্ল্যান্টে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের অভিযানে আটক হয়েছেন 475 কর্মী। এটিকে হোমল্যান্ড সিকিউরিটির ইতিহাসে সবচেয়ে বড় একক অভিযানের ঘটনা বলা হচ্ছে। আটককৃতদের অধিকাংশই দক্ষিণ কোরীয় নাগরিক। যদিও হুন্দাই বলছে কেউ সরাসরি তাদের কর্মচারী নন। ঘটনায় বিনিয়োগ ও নাগরিকদের অধিকার নিয়ে উদ্বেগ জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
সাভানার পশ্চিমে প্রায় ৩,০০০ একর জায়গা জুড়ে হুন্দাই মেটা প্ল্যান্টে হঠাৎ অভিযান চালায় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ও আইসিই। আদালতের অনুমোদিত এই অভিযানে ৪৭৫ জনকে আটক করা হয়। অভিযোগ, অবৈধ কর্মসংস্থান ও ভিসা লঙ্ঘন। কেউ সীমান্ত পেরিয়ে ঢুকেছিলেন অবৈধভাবে, কারো ভিসার মেয়াদ শেষ হয়েছে, আবার কেউ ভিসা ওয়েভারে কাজ করছিলেন, যা নিষিদ্ধ। বিশেষ এজেন্ট স্টিভ স্ট্রাঙ্ক বলেন, এটি ছিল হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের ইতিহাসে সবচেয়ে বড় একক অভিযান। আটক কর্মীদের মধ্যে অন্তত ৩০ জন দক্ষিণ কোরীয় নাগরিক রয়েছেন বলে জানায় স্থানীয় গণমাধ্যম। ঘটনার পর দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোর প্রতিক্রিয়া জানায়। সিউল থেকে মার্কিন দূতাবাসের মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। আমাদের অর্থনৈতিক কার্যক্রম ও নাগরিকদের অধিকার যাতে অন্যায্যভাবে ক্ষুণ্ণ না হয় সেই বিষয়ে যুক্তরাষ্ট্রকে বিশেষ সতর্ক থাকতে হবে। অভিযানের কারণে হুন্দাই এলজি এনার্জি সলিউশনের যৌথ উদ্যোগে ব্যাটারি কারখানার কাজ আংশিকভাবে থেমে যায়। প্রকল্পটি জর্জিয়ার ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে ধরা হচ্ছে, যেখানে ১,২০০ জনের কর্মসংস্থান হওয়ার কথা ছিল। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন অভিযান সরাসরি ব্যবসা ও মিত্র দেশগুলোর সম্পর্ককে প্রভাবিত করতে শুরু করেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ২০২২ সালে হিজাব বিরোধী আন্দোলনের সময় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। স্থানীয় সময় শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির বিচার বিভাগ সংক্রান্ত ওয়েবসাইট মিজান। মেহরান বাহরামিয়ান নামের ওই বিক্ষোভকারী ২০২২ সালের ডিসেম্বরে ইস্পাহান শহরের সেমিরোম এলাকায় পুলিশ সদস্যদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মহসিন রেজাই নামে এক কর্মকর্তা নিহত ও বেশ কয়েকজন আহত হন। তার মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে ওই বিক্ষোভের সঙ্গে জড়িত অন্তত ১০ জনের রায় কার্যকর করল ইরান সরকার। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রবাসী বাংলাদেশিরা বাহিনীর বিভিন্ন উচ্চ পদে দক্ষতার সঙ্গে কাজ করছেন, ভূয়সী প্রশংসা কমিশনারের। জার্মানিতে স্থানীয় নির্বাচনের আগে গত কয়েক মাসে ১৬ প্রার্থীর মৃত্যুতে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। এদের মধ্যে রয়েছেন দেশটির প্রধান বিরোধী ও ডানপন্থী দল এএফডির ৭ জন সদস্য। নির্বাচনের আগে নিজেদের এত প্রার্থীর মৃত্যুর ঘটনাকে অবিশ্বাস্য বলছেন দলটির প্রধান। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। চলতি মাসের ১৪ তারিখ জার্মানির পশ্চিমের অঙ্গরাজ্য নর্থ রাইন ওয়েস্টফালেনে অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন। তবে নির্বাচনী প্রস্তুতির আগে আকস্মিকভাবে মৃত্যু হচ্ছে একের পর এক প্রার্থীর। নির্বাচন কমিশন জানায়, অঙ্গরাজ্যটির বেশ কয়েকটি অঞ্চলে গত কয়েক মাসে কয়েকজন প্রার্থীর মৃত্যু আসন্ন নির্বাচনকে শঙ্কায় ফেলেছে। এই সময়ের মধ্যে ক্ষমতাসীন জোটের শরিক দলগুলোর একজন করে প্রার্থীর মৃত্যু হয়েছে। তবে প্রধান বিরোধী ও চরম রক্ষণশীল রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড বা এএফডির ৭ প্রার্থীর মৃত্যুকে অকল্পনীয় বলছেন দলটির প্রধান নেতা আলিস ভাইডেল। যদিও এই ঘটনাকে স্বাভাবিক বলছে জার্মান সংবাদ সংস্থা ডয়েচে প্রেসে আগেন্টুগর ও স্থানীয় নির্বাচন কমিশন। প্রার্থীদের এমন মৃত্যু বিশেষ কোনো দল বা নির্বাচন কেন্দ্রিক নয়, বরং যে কোনো সময় যে কোনো পার্টি ও নির্বাচনের সময় হতে পারে বলে জানান তারা। নির্বাচন কমিশনে যেহেতু প্রার্থীদের বিস্তারিত তথ্য নেই, তাই কয়েকজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে কিছু বলা অসম্ভব বলেও জানান কমিশনের এক মুখপাত্র। এদিকে পুলিশ জানায়, নির্বাচনের আগে এত প্রার্থীর মৃত্যু কোনো অস্বাভাবিক ঘটনা নয়। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। জার্মানিতে স্থানীয় নির্বাচনের আগে বিভিন্ন দলের কমপক্ষে ১৬ জন প্রার্থীর মৃত্যু নিঃসন্দেহে অবিশ্বাস্য এক ঘটনা। তবে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, এএফডি অর্থাৎ অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ডের মৃত ৭ প্রার্থীর মধ্যে একজন আত্মহত্যা করেছেন, বাকি সবাই অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তবুও এসব মৃত্যুর পেছনে রাজনৈতিক দ্বন্দ্বকে উড়িয়ে দিচ্ছেন না দলের জ্যেষ্ঠ নেতারা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বিশ্বের সবচেয়ে বড় অভিবাসীদের শহর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট বিভিন্ন পদে বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তাদের পদোন্নতি দিয়েছে। এ উপলক্ষে এক অনুষ্ঠানে তাদের ভূয়সী প্রশংসা করেছেন নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসি কার্টিস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এনওয়াইপিডির সদর দফতর ওয়ান পুলিশ প্লাজায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান। পদোন্নতির সনদ নিতে শত শত পুলিশের সঙ্গে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তারাও। তাদের কেউ ডেপুটি ইন্সপেক্টর পদে, কেউ বা সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন। শুক্রবার নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিসের হাত থেকে পদোন্নতির সনদ নেন তারা।
এদিন ডেপুটি ইন্সপেক্টর পদে কারাম চৌধুরী এবং সার্জেন্ট পদে জসিম মিয়া ও তুহিন খান পদোন্নতি পান। আনন্দের এ দিনে পরিবারের সদস্য এবং সহকর্মীরা তাদের পাশে ছিলেন। খুবই ভালো লাগতেছে। I have great family, great friends, community members are here. This is a celebration. প্রায় 85 NYPD-তে সার্জেন্ট আছে এবং 20 জন লিউটেন্যান্ট এবং 3 জন ক্যাপ্টেন, একজন ডেপুটি ইন্সপেক্টর আর একজন ইন্সপেক্টর, ডিটেকটিভ প্রায় 10-12 জন, আর প্রায় 1000-এর উপরে পুলিশ অফিসার আছে। মোহাম্মদ শাহজাহান মিয়া ও আবুনুর মোহাম্মদ সাইদ সম্পর্কে বাবা ছেলে দুজনেই আছেন NYPD-তে। বাবা ট্রাফিকে আর ছেলে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে। ছেলে পদোন্নতি পাওয়ায় তারা দুজনই এখন সার্জেন্ট। অনেক ভালো লাগতেছে, যা ইনশাআল্লাহ সবাই দোয়াতে আমি আর আমার বাবা আরো উপরে উঠতে পারবো, আমাদের বাংলাদেশকে আরো নামটা উজ্জ্বল করতে পারবো। গেল সপ্তাহে নিউ ইয়র্ক সিটি পুলিশের ইতিহাসে প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে ব্রুকলিন নর্থ পেট্রোল ব্যুরোর দায়িত্ব পান ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ, যিনি এর আগে 2টি সহিংসতা প্রবণ থানার কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপার তথ্য অনুযায়ী পুলিশ, ট্রাফিক এবং কারেকশন ডিপার্টমেন্ট সব মিলিয়ে নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে প্রায় 2000 বাংলাদেশি কর্মরত আছেন। তারা নিজ নিজ অবস্থানে দক্ষতা এবং সাহসিকতার স্বাক্ষর রেখে চলেছেন, তাই দ্রুত পদোন্নতিও পাচ্ছেন অনেকে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, 1 পুলিশ প্লাজা, পুলিশ সদর দপ্তর, নিউ ইয়র্ক। বন্যায় বিপর্যস্ত ভারত ও পাকিস্তান, বেড়েছে নদ নদীর পানি। পাকিস্তানের চেনাব, রাভি ও সিন্ধু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে বন্যার আশঙ্কায় সিন্ধু প্রদেশের নদী বিধৌত এলাকা থেকে বাড়িঘর ছেড়েছেন প্রায় 1,21,000 বাসিন্দা। এদিকে বন্যা দুর্গতদের সাহায্যে ত্রাণ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের বন্যায় হেক্টরের পর হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে, বাড়িঘর হারিয়েছেন বহু মানুষ, মারা গেছেন অন্তত 40 জন। এখনও বিপদসীমার উপরে রয়েছে যমুনার পানি। জাপানে ঘূর্ণিঝড় পিপার আঘাতে আহত হয়েছেন অন্তত 23 জন, ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 220টি ভবন। স্থানীয় সময় শুক্রবার জাপানের শিজুকা অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। কর্তৃপক্ষ জানায় দমকা বাতাসে অঞ্চলটির বেশ কয়েকটি বিল্ডিংয়ের ছাদ ভেঙে যায়, ক্ষতিগ্রস্ত হয় রাস্তায় থাকা আরও কয়েকটি যানবাহন। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে শিজুওকা সহ দেশটির ইয়োশিদা ও মাকিনোহারা শহরও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনি সৈকতে হাঙরের আক্রমণে প্রাণ হারিয়েছেন অন্তত 1 জন। স্থানীয় সময় শনিবার সিডনির প্রবাল সৈকতে 57 বছর বয়সী সাঁতারু হাঙরের আক্রমণের শিকার হয়। পুলিশ জানায় স্থানীয়রা উদ্ধার করে তাকে নিরাপদ স্থানে নিয়ে যান, তবে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান তিনি। তাকে কোন ধরনের হাঙর আক্রমণ করেছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। এই ঘটনায় সিডনির আরও কয়েকটি সৈকত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ভারতের জয়পুরে একটি পুরানো ভবন ধসে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। বার্তা সংস্থা রয়টার্সের ভিডিওতে দেখা যায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনের পাশে পড়ে আছে ভাঙা ইট পাথর, ছড়িয়ে ছিটিয়ে আছে বাসিন্দাদের জিনিসপত্র। পুলিশ জানায় এই ঘটনায় ভাড়াটিয়া হিসাবে থাকা 19 জনের মধ্যে 7 জন আহত হন, যাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। প্রযুক্তি খাতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মার্কিন টেক জায়ান্ট গুগলকে প্রায় 300 কোটি ইউরো জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে ইউরোপীয় কমিশন জানায় অনলাইনে বিজ্ঞাপন কোথায় থাকবে এবং কতটুকু সময় ধরে থাকবে তা নির্ধারণ করে গুগল। টেক জায়ান্ট কোম্পানিটি এই ক্ষমতার অপব্যবহার করে নিজেদের পণ্যের প্রচারণা চালানোর ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করে। ফলে গুগলের মাধ্যমে পণ্যের প্রচারণা চালানো অন্য প্রতিষ্ঠান ক্ষতির শিকার হচ্ছে, যা অনলাইন আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ইউ কমিশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজা সিটির বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের, হামলায় নিহত আরও অর্ধশত। গণহত্যায় মার্কিন সহায়তার অভিযোগ তুলে সিনেটে 2 সেনার প্রতিবাদ।
প্যারিসে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে 30 পশ্চিমা নেতার বৈঠক, নিরাপদ অঞ্চল গঠনে জোর, পাল্টা হুঁশিয়ারি মস্কোর, সেনা মোতায়েনের প্রতিশ্রুতি প্রত্যাখ্যান। এবং রুশ জ্বালানি কেনা বন্ধ করে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে চুক্তি করবে ভারত, দাবি মার্কিন বাণিজ্যমন্ত্রীর। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন না মোদি। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।